সকালে মলি হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে বিছানার এক কোণে। বিরতি নিয়ে এক ফোঁটা দু ফোঁটা করে টুপটাপ চোখের পানি গড়িয়ে পড়ছে। সব কিছু ভাবনার বাইরে ছিল। কে জানতো মুহূর্তের মধ্যে জীবনটা এভাবে পাল্টে যাবে। সবটাই হয়তো ভাগ্যের খেলা। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। ফত এখন তার বর, বিধায় তো অধিকার খাটিয়েছে, তার সম্পূর্ণ অধিকার আছে। এখন তো তাকে বাধা দেওয়ার কোনো বাধ্য নেই। মনকে বারবার সান্ত্বনা দিচ্ছে মলি, তবুও মন অশান্ত। শত চেষ্টায়ও ভেতরের কষ্টটা যে ঠেলে দূরে সরাতে পারছে না। ফরদ কেন তার সাথে এমন করলো? তাকে কি কখনো এ পরিবার গ্রহণ করবে? সে এই পরিবারের আভিজাত্যের উপযুক্ত না। সেদিকে নিজের পরিবারেরও পাবে না কোনো মর্যাদা। ভাইয়ের অনুমতি ছাড়া সেই বা কেন এসেছিল কারো বাড়িতে কাজ করতে? না এখানে কাজ করতে আসতো, আর না ফরহাদের সাথে দেখা হতো, আর না আজ এখানে অবস্থান করতে হতো। দরজা ঠেলে ফরহাদ রুমে ঢুকতেই মলির ভাবনার জগতের বিচ্ছেদ ঘটল। দুহাতে দ্রুত চোখের পানি মুছে নিল। ফরহাদ তার আগে লক্ষ্য করেছে সে যে কাঁদছিল। দরজা লাগিয়ে আলমারির দিকে যেতে যেতে বলল, প্যান প্যান ঘ্যান ঘ্যান করে অযথা চোখের জলে সমুদ্রের সৃষ্টি করে এমন মানুষ আমার একদম পছন্দ নয়। আমার সামনে যেন কখনো এমন পরিস্থিতি না আসে। শুধু শুধু আমার এমন সর্বনাশ করে বিয়ে কেন করলেন? আপনার পরিবার কি কখনো মেনে নেবে আমাকে? পরিবার দিয়ে কি করবে? দায়িত্ব আমি নিয়েছি, সেখানে পরিবারের মেনে নেওয়া আর না নেওয়ার কি আছে? তাহলে আমাকে লুকিয়ে রেখেছেন কেন? সবার কাছে বলে দিন যে বউ নিয়ে বাড়িতে আছেন। বলবো কিছুদিন পর। আপাতত লুকিয়েই থাকো এবং শ্বশুর বাড়ির পরিবর্তে বাবার বাড়িতেই থাকো। বাপের বাড়িতে থাকার মর্যাদাও তো হারিয়ে ফেলেছি। যেটুকু আছে সেটুকুতেই। এখন রুম থেকে বের হব কিভাবে আমি? ফরদ পেছন ফিরে ভুরু কুচকে তাকাতেই মলি বিড়াল নেই চুপসে গেল। নিচের দিকে তাকিয়ে পায়ের আঙ্গুলের নখ খোঁচাতে লাগলো। মনে মনে চিন্তা করতে লাগলো কিভাবে বের হবে, নাকি সারাদিন রুমে আটকে রাখবে কে জানে। আর চোখে তাকিয়ে দেখলো ফরহাদ ফোনের ভেতর কি যেন খুঁটিনাটি করছে। তার কাজ শেষ হতেই বাথরুমে চলে গেল। মলি বিছানা ছেড়ে নেমে বারান্দায় চলে এলো। ফুলগুলো যেন তাকে ডাকছে, আর উপর থেকেই মনে মনে চিৎকার করে বলছে মলি, দেখ তোদের মালিক কত খারাপ, আমাকে আটকে রেখেছে রুমের ভেতর, আসতে পারছি না আমি তোদের কাছে। আরও শত আলাপন করছে মনে মনে। ফরাদ তার এই সেই কাজ করে যাচ্ছে ভোর থেকে। কতবার বাইরে বেরিয়েছে আর রুমে এসেছে সেই হিসেব নেই। ফরাদ বাথরুম থেকে বেরিয়ে এসে আলমারি খুলে কিছু জামাকাপড় বের করলো। মলি একবার পিছনে ফিরে দেখছিল, আবার বাগানের দিকে তাকিয়ে রইল। ফরাদ কাপড় নিয়ে বাথরুমে গেল। 4-5 মিনিট পর সে বেরিয়ে এলো। রুমের বাইরে সিঁড়ির কাছে এসে উচ্চস্বরে বলল, ভাবি, মালিনীকে ডেকে দিও তো একটু। কাপড় চোপড় ময়লা হয়ে আছে, মা তো আর পারবে না। বলে দিও তাকে এক্সট্রা টাকা দিয়ে দিব। দরজা খোলা থাকায় মলির কানে স্পষ্ট এলো কথাগুলো। ফরাদ কি বলছে এসব কিছুই বুঝতে পারছে না। সে দ্রুত রুমের দরজার কাছে এসে শুনতে পেল জেরিন বলছে, মালিনী এখনো আসেনি তো? এসেছে, আমি দেখেছি গেট দিয়ে ঢুকতে। কিচেনে দেখো। আর তাড়াতাড়ি বলো, আমি এসব নিয়ে চিটাগাং যাব। বিয়ে করে বউ বাসায় আনলেই তো হয় ফরহাদ, কাজের লোকদেরও ডাকতে হয় না, আর টাকাও খরচ হয় না। বউ যে কতটা কাজ করবে তা জানা আছে। তুমি বরং এখন মালিনীকে খুঁজো। ফরাদ আবার রুমে চলে এলো। মালিনী তাকে দেখে আবার বারান্দার দিকে চলে গেল। দরজা লাগিয়ে ফরহাদও বারান্দার দিকে এলো। পেছন থেকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। একজনের মনে প্রেম আর অন্যজনের মনে অশান্তি। 4-5 মিনিটের মতো অতিক্রম হতেই ফরাদ তাকে টেনে এনে হাতের কাপড়ের বালতি ধরিয়ে দিয়ে বলল, ছাদে শুকাতে দিয়ে এসো। আর এতক্ষণ তুমি কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিয়েছো, ওকে? মলি বালতি নিয়ে চলে গেল। ছোট সাহেবের মাথায় শিয়ালের বুদ্ধি, কি সুন্দর এতক্ষণ ঘরে আটকে রেখে এখন মিথ্যে বলা শিখিয়ে দিচ্ছে। বিড়বিড় করতে করতে মলি কাজ সম্পাদন করে বালতি নিয়ে নিচে নেমে এলো। এদিকে জেরিন দোতলায় উঠে এসেছে। মলিকে দেখে বলল, কি রে, তুই কখন এলি? এই তো কিছুক্ষণ আগে। কোথায় ছিলি? আমি তো খুঁজলাম। ছাদে নাকি ছিল ভাবি। মালিনী, বালতি দাও, আর টাকাটা কিছুক্ষণ পর দিচ্ছি। ফরাদ মলির হাত থেকে বালতি নিয়ে রুমে চলে গেল। মলির জেরিনের পিছু পিছু নিচে চলে এলো। ফাইমের সাথে দেখা করলে গল্প করার জন্য বসতে বলে মলি বলল, আগে বাগানে পানি দিয়ে আসবে, পরে গল্প করবে। বাসা থেকে বেরিয়ে বাগানে এলো। শরীরটা একটু খারাপ লাগছে, তবুও কাজে অগ্রসর হচ্ছে।
পানির পাইপ নিয়ে পানি দেওয়া শুরু করতে ফরাদ এসে পাইপ নিয়ে বলল, বাসায় চলে যাও তুমি, আমি পানি দিয়ে দিচ্ছি। মলি চুপচাপ এখানেই দাঁড়িয়ে আছে। বাসায় যাব না ছাই, সব সম্মান নষ্ট করে আসছে, এখন বাড়িতে কি ঠাই হবে? কানে কথা যায় না? কাজে এসেছি, কাজ করে পরেই যাব। পানির পাইপ দিন। ফরাদ আর কিছু বলল না, মলির হাতে পাইপ ধরিয়ে দিয়ে বেরিয়ে এলো বাগান থেকে। মলি পানি দেওয়া শেষ করে দেখল ফরাদ দোলনায় বসে আছে। ফরাদ বলল, এবার কাজ শেষ না? এখন যাও, রিক্সা নিয়ে যাবে, আর বিকেলে আসতে হবে না, পানি আমি দিয়ে দেব। কাল যদি সুস্থ থাকো তাহলে এসো, আর না হলে আসতে হবে না। মলি যেন তার কথায় কান দিচ্ছে না, তাই ধমকে সুরে বলল। এবার মলি বাড়ির ভেতর না গিয়ে গেটের দিকে চলে গেল। হাঁটছে একা পথে। রিক্সা কিভাবে নিবে? সে কি টাকা এনেছে সাথে? কাল তো হুটহাট বাসা থেকে ধরে এনেছে। কিছু নেওয়ার সময় কি দেওয়া হয়েছে তাকে? কিছুটা পথ অতিক্রম করতেই তার ধারে রিক্সা থামলো। রিক্সায় ফরাদ আছে। মলিকে উঠতে বলল, আর মলি নিজের মতো চলতে লাগলো। এখানেও ফরাদের ধমকি কাজ হলো। দুজন একসাথে বস্তি গলির ভেতরে এসে রিক্সা করে। মলি হনহন করে ফরাদকে রেখে তার বাড়িতে চলে এসেছে। মলি একটু অবাকই হলো তার মা ভাবিকে নিয়ে। সে তো অনেক ভয়ে ছিল, না জানি কী সব বলে, কিন্তু তারা কোনো প্রতিক্রিয়াই ব্যক্ত করলো না তা নিয়ে। যদিও কথা বলছে আগের চেয়ে কম। ফরাদ কি থ্রেট দিয়ে গেল, নাকি তার পরিবারের সদস্যদের? এটাই সন্দেহ হচ্ছে মলির। সে হৃদয়ের কাছে এলো, দেখলো হৃদয় এক হাতে আপেল আর এক হাতে মিষ্টি নিয়ে বসে বসে খাচ্ছে। কি করছো হৃদয় বাবা? মিষ্টি খাই। বাবা এনেছে মিষ্টি? না আঙ্কেল। আঙ্কেল? আঙ্কেল কে? ওই যে পুলিশ আঙ্কেল। পুলিশ আঙ্কেল? মা, হৃদয় কার কথা বলছে? কে এসেছে বাড়িতে? কই কেডা আইছে? মিষ্টি আনছে কে? জামাই না মিষ্টি, ফল টক দিয়া গেল কালকা। মলি এবার বুঝতে পেরেছে ফরাদের কথা বলছে তাহলে। বাহ, শ্বশুরবাড়ি এসে মিষ্টি দিয়ে যায়, মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করে আবার বউকে নিজের পরিবারের কাছে লুকিয়ে রাখে। আর কত রূপ দেখাবে লোকটা। একটু পরে ফরাদ বাজার করে নিয়ে বাসায় এলো। মলির হাতে ব্যাগ দিলে মলি বলল, এগুলো এনেছেন কেন? আপনার বাসায় নিয়ে জানি, সব কাজে লাগবে। কেন, তোমার বাসার মানুষ কি না খেয়ে থাকে? চুপচাপ রেখে এসো। রেখে এলে কি হবে? এগুলো রান্না করা হবে না, থেকে থেকে আরো নষ্ট হবে। আপনিই নিয়ে যান। এ বাড়িতে চুপচাপ থাকলেও এখন মলির বুলি ফুটেছে। বাড়ির সামনে এলে নাকি পিঁপড়াও জোর পারে, এই তার প্রমাণ। ফরহাদ আন্টি, বলেই মলির মাকে ডাকলো এবং বাজের ব্যাগ ওনার হাতে ধরিয়ে দিল। এদিকে মলির মা ফরহাদকে নাস্তা করে যাওয়ার জন্য বলল। ফরহাদ মলির দিকে তাকালো ইতিবাচক মনোভাব নিয়ে। মলির অসহ্য লাগছে খুব। ফরহাদ মলিকে জিজ্ঞেস করলো, বাথরুম কোন দিকে? বাথরুম আপনার বাড়িতে। কোন দিকে যেন বাড়িটা? চলো দেখিয়ে দিয়ে আসবে। মলি বিরক্ত হয়ে দেখিয়ে দিল বাথরুম। ফরহাদ সেখানে হাত মুখ ধুয়ে মলির রুমে চলে এলো। কাঠের পুরাতন আলমারিটা খুলে এক একে জামা কাপড় দেখতে লাগলো ফরহাদ। মলি জিজ্ঞেস করছে কি খুঁজছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। সবচেয়ে যে নতুন পোশাকটা পেয়েছে তার ওড়নাটা নিয়ে হাত মুখ মুছে নিল ফরহাদ। মলি অবাকের চরম পর্যায়ে। হাত মুখ মোছার জন্য এত সব করছে, যেহেতু এত মার্জিত ব্যক্তি, তাহলে বস্তির এই বাড়িতে কেন এলো? আবার নাস্তা করে যাওয়ার জন্য থেকেও গেল। মলি ইচ্ছে করছে ফরদের মাথা ফাটিয়ে দিতে, আর রক্ত দেখিয়ে বলতে সবার রক্তের রং এক, জীবন মরণ সবার কাছে। তাহলে এত অহংকার কেন তাদের মধ্যে? বাড়ি থেকে নীলিমা ডাকলো মলিকে। মলি বেরিয়ে এলে নীলিমা মৃদু স্বরে বলল, মলি, করলা ভাজি আছে আর আলু দিয়ে ডিম ভুনা আছে, ওগুলো কি জামাই খাবে? না, তোমাদের জামাই উঁচু শ্রেণীর ব্যক্তি। করলা ভাজি আর আলু দিয়ে ডিম ভুনা ওনার গলা দিয়ে নামবে না। পোলাও কোরমা করো ওনার জন্য, যেসব খেয়ে উনি অভ্যস্ত। প্রয়োজনে রেস্টুরেন্টের কুকার এনে রান্না করো। মলির এমন ধাঁচের কথা শুনে ফরদের গা ঝিমঝিম করছে। সে বেরিয়ে এসে মলের হাত ধরে টানতে টানতে বাসা থেকে বের হচ্ছে। নীলিমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মলি বারবার থামতে বলছে, কিন্তু ফরহাদ এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই রিক্সা নিয়ে সে পাশে একটা রেস্টুরেন্টে চলে এলো। পুরোটা সময়ে ফরহাদ তাকে টানতে টানতে নিয়ে এসেছে। ধপাস করে চেয়ারে বসালো মলিকে। ওয়েটার ডেকে নানান খাবার অর্ডার করে মলির মুখোমুখি চেয়ারে বসলো। মলির জবাব পায়নি কোনো প্রশ্নে, তবুও থেমে নেই। আবার প্রশ্ন করলো, এখানে কেন এনেছেন?
ও, তুমি তো জানো না। শুনো, জানিয়ে দিচ্ছি, এটা হলো রেস্টুরেন্ট, আর এখানে মানুষজন খেতে আসে, তাই আমিও খেতে এসেছি। তো আমাকে নিয়ে এসেছেন কেন? কেননা তুমি আমার বউ। আমি যেখানে খেতে পারবো না সেখানে তুমি কেন খাবে? আমি যেখানে খাবো তুমিও সেখানেই খাবে। আর যখন কথা বলতে বলবো তখন বলবে, নিষেধ করবো তো চুপ করে থাকবে। এখন চুপ করে থাকো। করবো না চুপ। আমার ওপর আপনার অধিকার থাকলেও আমার অধিকার আছে, সুতরাং আমি আমার ইচ্ছায় চলবো। এত বছর তো নিজের ইচ্ছাতেই চলেছো, এখন আমার ইচ্ছায় চলে অধিকার সমান সমান করো। ফরহাদ পকেট থেকে একটা বাটন সেট বের করে মলির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা রাখো। শুধু ফরহাদ হাসান নামে যে নম্বর আছে সেটাতে কল যাবে, আর সেটা থেকেই কল আসবে। নকশি কাঁথা বিক্রির কাজে যেন না ব্যবহৃত হয়। লাগবে না আমার। তোমার না লাগুক, আমার লাগবে, রাখো। মলি মনে মনে বিড়বিড় করছে। এত পয়সাওয়ালা, এত নামি দামি চাল চলন, তাহলে বউকে এই বাটন সেট দিল কেন? নিজে একটা কিপটুস ছোট লোক, আবার অন্যের উপর নাক ছিটকায়। এই মলি, তুই এত ভদ্রলোকের মতো এখানে বসে আছিস কেন? ওঠ। নিজের ভাবনায় সেট ঘটিয়ে মলি উঠতেই ফরহাদ ধমক দিয়ে বসতে বলল। আশেপাশে দু একজন তাকিয়ে আছে তাদের দিকে। মলি আবার বসে পড়ল মুখ গোমরা করে। ওয়েটার এক একে খাবার নিয়ে আসছে টেবিলে। মলি এসব দেখে বলল, জেনিফা ম্যাডামকে নিয়েও কি এসব খেতে যান? হঠাৎ এমন প্রশ্নে ফরহাদ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তাকালো মলির দিকে। মলি উত্তরে আসে তার দিকে তাকালো, কোনো উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করলো, জেনিফা ম্যাডামকে নিয়ে কি রেস্টুরেন্টে আসার কথা ছিল আপনার? আমাকে কেন আনলেন? আমার গলা দিয়ে এসব আভিজাত্যের খাবার নামবে না। এটা আপনাদের মতো লোকেদের খাওয়ার জায়গা। জেনিফা ম্যাডামকে মানাবে আপনার সাথে, আমাকে শুধু শুধু টানবেন না। আমি আপনার এবং আপনার পরিবারের যোগ্য নই। হ্যাঁ, জেনিফার সাথেই আমাকে মানায়। তোর গলা দিয়ে যেহেতু এসব খাবার নামবে না, তুই খেয়ে খেয়েই অভ্যাস করে নে, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আজীবন গণ্ডমূর্খ না থেকে আশপাশ থেকে কিছু শেখার চেষ্টা কর, না হলে পৃথিবীতে বাঁচতে পারবি না। আজীবন অন্যের গোলামি খেটে যাবি। ফরহাদ খাবারের বিল দিয়ে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। মলি হতবাক হয়ে এখানেই বসে আছে। এটা কি আদৌ মানুষ নাকি পাগল? মুহূর্তের মধ্যেই কি থেকে কি উলটপালট করে বসে। এত খাবার অর্ডার করে এখন তাকে রেখে চলে গেল। মলি কি করবে বুঝতে পারছে না। এদিকে ফরহাদের উপর রাগ হচ্ছে, আবার মায়া হচ্ছে। সকাল থেকে তো সেও কিছু খায়নি, শুধুমাত্র এক কাপ কফি ছাড়া। যাই, তাদের বাড়িতে হাত মুখ ধুয়েছিল খাবারের জন্য, সেটাও পালো না তার জন্য। এখন এখানে এসেও খেতে দিল না সে। এবার নিজেকেই পাগল ভাবতে লাগলো মলি। মাথায় রাগ চাপা থাকলেও নিজের কথাবার্তায় কোনো ঠিক থাকে না। মলি ফোনটা টেবিল থেকে উঠিয়ে খুঁজে খুঁজে কন্ট্যাক্ট নাম্বার বের করলো আর ফরহাদের নম্বরে ডায়াল করলো। একটু বাজতেই কল কেটে গেল। কয়েকবার চেষ্টা করলো, বারবারই কেটে দিচ্ছে। মলি ব্যর্থ হয়ে রেখে দিল। ওয়েটারকে ডেকে বলল খাবারগুলো প্যাকেট করে দিতে। ওয়েটার প্যাকেট করে দিলে সে খাবার নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরে এলো। খাবার তো ঠিকই খাওয়া হয়ে গেছে, কিন্তু সেদিকে ফরহাদ কি খেয়েছে? খাটে বসে মলি ভাবছে আর ফোন ঘোরাচ্ছে। ভাবতে ভাবতেই এবার কল দিয়ে ফেল, কিন্তু লাভ হলো না। দূর, তার জন্য এত ভাবছি কেন? যেমন ইচ্ছে তেমন থাকুক, আমি আমার মতো থাকতে পারলেই হলো। মলি ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়লো। এপাশ ওপাশ ছটফট করছে, কিন্তু ঘুম আসছে না। না চাইতেও ফরহাদের কথাই মনে হচ্ছে বারবার। নিজের উপর নিজে বিরক্ত হয়ে ফোন নিয়ে সাপ গেম খেলতে লাগলো। যাক, একটা কিছু পেলো, সেটা দিয়ে সময় কাটানো যাবে। পরক্ষণেই নকশি কাঁথার কথা মনে হলো। তবু আর ছুটি কাটানোর মনোভাব নিয়ে একটু গেমস খেলার পরই ঘুমিয়ে পড়ল। মলি বাজারের দিকে যাচ্ছিল। ফরহাদ এসে পাশের গাড়ি থামালো। খুব দ্রুত গাড়ি থেকে নেমে মলিকে টেনে গাড়িতে উঠিয়ে দরজা বাইরে থেকে লক করে দিল। মলি হতবাক হয়ে আছে। ফরহাদ প্যান্ট ফোল্ড করে বাজারে ঢুকে পড়ল, যেন ফুটবল খেলতে যাচ্ছে। একা একা মলি গাড়িতে বসে আছে। একটু পরে ব্যাগ ভর্তি শাকসবজি নিয়ে ফরহাদ বাজার থেকে বেরিয়ে এলো। ব্যাগটা মলির কোলের উপর দিয়ে অন্য পাশে গাড়িতে উঠে বসলো। ড্রাইভ করতে করতে বলল, আর কখনো বাজার করতে আসবে না। মোহিত ভাইকে বলো, আর না হয় বলো কোনো ছেলেকে ভাড়া করে দেই বাজার করে দেওয়ার জন্য। কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছে মতো আমি চলবো, যেখানে খুশি যাব, যা খুশি করব। আপনি বলার কি? হ্যাঁ, অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজেকে নিয়ে ভাবুন। আর কে বলেছে এসব কিনে আনতে? যত সব। পার্স খুলে 500 টাকার নোটটা ব্যাগ থেকে বের করে ফরহাদের দিকে ধরে বলল, এবার করেছেন, কিছু বললাম না। পরবর্তীতে আমার উপর জোর খাটাতে এলে বস্তির কালু মস্থনকে ভাড়া করে
ঠ্যাং ভেঙে দিব একেবারে। টাকা দেওয়াতে ফরাদ রেগে তাকালো মলির দিকে। হঠাৎ করে গাড়ি থামিয়ে মলির হাত থেকে টাকা নিয়ে বলল, বের হ, যা বের হ, আমার করা বাজার আমি খাবো। বাজারের ব্যাগ নিয়ে সে ধাক্কিয়ে মলিকে বের করে দিল গাড়ি থেকে। তারপর গাড়ি ছেড়ে দিল। মলি চিৎকার করে ডাকছে, আরে বাজারের ব্যাগ দিয়ে যান, না হয় আমার টাকা দিয়ে যান। সব নিয়ে যাচ্ছেন কেন ধ্যার? কিছুটা পথ এগিয়ে গাড়ি থামলো। মলি দেখলো হাত বাড়িয়ে বাজারের ব্যাগটা রাস্তায় নামিয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। মলি দ্রুত পায়ে এগিয়ে ব্যাগটা নিল। দেখলো ব্যাগে টাকাটাও রেখেছে। গাড়ির দিকে তাকিয়ে মলি মৃদু হাসলো। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখলো সে তার ঘরে আছে। তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল? মলি শুয়ে শুয়ে হাসতে লাগলো। আহ, যদি সত্যি সত্যি ফরাদের প্রতি উত্তরে তেজে জবাব দিতে পারত তাহলে মনটা শান্তি পেত। ফরাদের কথা মতো বিকেল আর যায়নি ও বাড়িতে। পরের দিন সকালে গিয়ে শুনল ফরাদ চিটাগং চলে গেছে। এদিকে মন খারাপ হলো, অন্যদিকে খুশি। এখন সে নিজের ইচ্ছে মতো কাজও চলাফেরা করতে পারছে। দুদিন পর আবার কল করেছিল। ফরাদ রিসিভ করেছে কিন্তু কথা বলেনি। বলবে কিভাবে? এমনিতেই রাগ করে বসে আছে। তারপর মলি কল করে চুপচাপ ছিল। কি বলবে কিছুই মাথায় আসছিল না। আবার কেন যেন তার মুখের ভাষা বন্ধ হয়ে যায় ফরাদের সামনে। দুজনেই নীরবে 1 মিনিট ব্যালেন্স অপচয় করেছে। অতপর বিরক্ত হয়ে ফরাদি কল কেটে দিয়েছে। তার 11 দিনের মাথায় জিয়ানের জন্মদিন আজ। মলিকে দাওয়াত করেছে তাদের বাসায়। জেন বেশ কয়েকবার বলে দিয়েছে কোনো গিফট না নিয়ে যেতে, আর ভালো পোশাক যেন পরে যায়। খেয়ে দিয়ে যেন আবার সাথে সাথে চলে আসে। এমন দাওয়াত দিলে কি কারোর বাসায় যাও যায়? তবুও মলি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেননা ফাহিমা বারবার যেতে বলেছে। ওনার মুখের ভাষা নিখুঁত, সেখানে অমান্য করা যায় কিভাবে? জেনে দাওয়াত নয়, ফাহিমা আন্টি করা দাওয়াতে যাবে মলি। অসময়কেও সময় বানিয়ে জিহানের জন্য একটা মাঝারি আকৃতি নকশি কাঁথা বানিয়েছে। অন্য কিছু দিলে তো সযত্নে রাখবে কিনা সন্দেহ, কিন্তু কাঁথা ব্যবহার করে উসুল তুলে ফেলবে। আলমারি খুলে আজ সে জামাটাই পরার জন্য নিয়েছে মলি, যেটার ওড়না বের করে ফরাদ হাত মুখ মুছেছে। মনে হতে মলির মুখে মৃদু হাসি ফুটে উঠল। ভাবলেও রাগও হয়, আবার খুব হাসিও পায়। জিহানের জন্মদিন যেহেতু, আজ তো সেও আসবে। কাল বিকেলে তো দেখেনি বাসায় আসতে। এখন এসেছে কিনা কি জানে। মলি যাবে কিনা তার কাছেও তো একবার জিজ্ঞেস করা প্রয়োজন। যেভাবেই হোক বিয়ে তো হয়েছে। মলি ফোনটা নিয়ে কয়েকবার ভেবে কল করে ফেল। ফরাদ রিসিভ করছে কিন্তু কিছু বলছে না। মলি অনেক কষ্টে মুখে কথা আনতে পেরেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আসবো জিহানের জন্মদিনের পার্টিতে। জেরিন ম্যাডাম দাওয়াত করেছিল। আমি কি জানি? যার ইচ্ছে সে আসবে, আর যার ইচ্ছে নয় সে আসবে না। মলির মুখটা মলিন হয়ে গেছে। এসব কেমন ধাঁচে কথা বলে? ভালো মন্দ কিছু একটা তো বলতে পারতো। এত অধিকার দেখাতে আসছিল, কোথায় গেছে সেই অধিকার? মলিকে চুপ থাকতে দেখে কয়েক সেকেন্ড অপেক্ষা করে ফরাদ কল কেটে দিল। টুট টুট শব্দ হতেই মলি ফোন কান থেকে নামিয়ে ধপাস করে খাটে বসে পড়ল। এদিকে গঙ্গানের আওয়াজ শুনতে পেল মলি। জামাকাপড় একদিকে রেখে দ্রুত বাবার রুমে এলো। পেট নাকি জ্বালা করছে খুব। নীলিমা ঠান্ডা শরবতের ব্যবস্থা করছে। মলি পাশে বসে কিছুক্ষণ সেবা যত্ন করলো। গতকাল মোহিত ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব যেন ব্যবস্থা করে। ভাই বোন দুজনেই প্রচেষ্টা করছে টাকা পয়সা জোগাড় করার। সাথে পরিবারের বাকি 2 জন মহিলাও লেগে থাকে কাজে সাহায্য করার জন্য। তবুও যেন অভাবের হ্রাস হয় না। বেশ কিছুক্ষণ সেবা যত্নের পর পেটের জ্বালা কমলো। মলি দ্বিধায় আছে ও বাড়িতে যাবে কি যাবে না। না গেলে আবার ফাহিমা আন্টি রাগ করতে পারে। যাওয়াই যাক, কিছুক্ষণ থেকে না হয় তাড়াতাড়ি চলে আসবে। মলি তৈরি হয়ে গেল নতুন জামা পরে। জিহানের জন্য তৈরি করা কাঁথাটা নিয়ে রওনা হলো। খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে বাড়িটা। কালকেই দেখে গিয়েছিল কিন্তু এখন পরিপূর্ণ লাগছে। লোকজনও অনেক জমা হয়েছে। মলি এক পাশ দিয়ে বাড়িতে ঢুকে ফাহিমাকে খুঁজতে লাগলো। ফাহিমা তাকে দেখে নিজের রুমে নিয়ে গেল। মলি কাঁথাটা ফাহিমার দিকে এগিয়ে দিয়ে বলল, আন্টি এটা আপনার কাছে রাখুন, পরে জিহানকে দিয়ে দেবেন। আমার কাছে কেন রাখবো? তোর গিফট তুই নিজের হাতে দিবি? জেরিন ম্যাডাম যদি কিছু বলে তার চেয়ে বরং এখন আপনার কাছে রেখে দিন।
আচ্ছা দিব। তোর এত দেরি হলো কেন আসতে? বাবার শরীরটা বেশি ভালো না, তাই। এসেছিস, আমি কিন্তু খুব খুশি হয়েছি, কিন্তু আবার তোর বাবার জন্যও খারাপ লাগছে। আমার আরেকটা ইচ্ছে পূরণ কর এবার। ফাইমা আলমারি থেকে একটা শাড়ি এনে মলির হাতে দিয়ে বলল, এটা পরে নে এখন। শাড়ি? হুম। মলি দেখলো লাল রঙের জর্জেট শাড়ি। ঠিক এমন শাড়ি এখন ফাইমা পরে আছে। আন্টি, এটা তো হুবহু আপনার শাড়ির মতো। 4 সেট এনেছি জিহানের জন্মদিনে কেন্দ্র করে। একটা আমার, একটা তোর, একটা জেরিনের আর একটা জেনিফার। এবার পরে নে তো। আন্টি, আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না, শুধু শুধু শাড়ি পরে কি হবে? 1 মিনিটের জন্য হলেও পরবি, আমি দেখব। শাড়িতে নারীকে খুব সুন্দর লাগে। জেনিফা, জেরিন উভয়েই পরেছে, তুইও পরে নে। এটা আমার পক্ষ থেকে তোদের সবার জন্য গিফট। মলি বাধ্য হয়ে পরে নিল। বাইরে বেরিয়ে আসতেই জেরিন সামনে। একই রকম শাড়িতে মলিকে দেখে চোখ জোড়া বড় বড় ছানার মতো হয়ে গেছে তার। মলির হাত ধরে এক পাশে এনে বলল, মালিনী, এই শাড়ি কোথায় পেলি তুই? আন্টি দিয়েছে ম্যাডাম, আমি নিতে চাইনি। আন্টি জোর করেই দিয়েছে পড়তে। জেনে নাকমুখ ফুলে যাচ্ছে। কি করে পারলো একজন কাজের মেয়েকে তাদের পরিবারের সদস্যদের মতো সাজাতে? খুব রাগ হচ্ছে জেরিনের ফাইমার উপর। আগে জানলে কখনোই পড়তো না জেরিন। খুব কড়া কণ্ঠে মলিকে বলল, বাইরে মেহমানের সামনে যাবি না তুই, ঘরেই থাক। এখানেই খাওয়া দাওয়া করে বিদায় হবি। জেরিন হনহন করে চলে গেল ফাইমার রুমের দিকে। আসছিল হয়তো কোনো কাজে, কিন্তু তার হলো না। মলি সেখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ দেখলো ফরাদ দোতলা থেকে নামছে। মলি এক পলক তাকিয়ে আবার চোখ অন্যদিকে ফিরিয়ে নিল, কেননা ফরাদ তার দিকেই তাকিয়ে আছে। মলি এক পলক দেখা চিত্রটাকেই বারবার মনে করছে। এমনিতেই এই বাড়ির মানুষগুলো কিউটের ডিব্বা, তার উপর যদি এমন স্যুটকোট পরে পরিপাটি সাজে চোখের সামনে পড়ে থাকে, তাহলে তো পাগল তো হয়ে যাওয়ারই উপক্রম হয়। পরক্ষণেই মনে হলো বাড়িতে মেহমান, অথচ তার মাথায় কাপড় নেই। দ্রুত আঁচল টেনে ঘোমটা দিল। হঠাৎ করে কানে বেজে উঠল অন্যরকম শব্দ। জেনিফার 14 ফুট দূর থেকেই বলতে বলতে এলো, ওয়াও ফরহাদ, হাউ সো সুইট, অসম্ভব সুন্দর লাগছে তোমাকে। দিক বিদিক দেখা নেই, হুট করে এসে জড়িয়ে ধরল ফরহাদকে, যেটা সহ্য হচ্ছে না এ প্রান্তে থাকা মালিনীর। মলির মুখে অসহ্য ছাপ দেখতে পেয়ে ফরহাদ ইচ্ছে করে জেনিফাকে ধরল এক হাতে। অন্য হাতে জেনিফার ব্লাউজে ফিতা ধরল মলিকে আরেকটু জ্বালিয়ে দেওয়ার জন্য, যেটা শুধু মলির চোখে পড়ল। আর ফরহাদ তার দিকে তাকিয়ে আছে। মলি দৃষ্টি সরিয়ে নিল তাদের থেকে। কেন জানি খুব খুব অসহ্য লাগছে নিজের বরের কাছে অন্য মেয়েকে দেখতে। ফরহাদ বলল, তোমাকে কম লাগছে কিসে? তাছাড়া আমার পাশেই তোমাকে মানায়, এটা সবাই জানে। হুম। ফরহাদের কথাই জেনিফা হেসে উঠল আর মলি জ্বলে। বুঝতে বাকি নেই ফরহাদ তার বলা কথাটাই বলল এখন। ফরহাদ মলিকে শুনিয়ে শুনিয়ে জেনিফাকে বলল, পাবলিক প্লেসে কেউ আক্রমণ করে, রুমে চলো। কেন, কি দিবে? দেয়ার তো কত কিছুই আছে, বলে দিলে কিভাবে? ওকে চলো। জেনিফা খুশি মনে ফরহাদের হাত ধরে দোতলায় চলে গেল। মলি এখানেই দাঁড়িয়ে আছে, ভেতরটা ফেটে যাচ্ছে তার। ফরহাদ নিজের ইচ্ছেতেই তাকে বিয়ে করেছে, তাহলে জেনিফার সাথে এত মেলামেশা কেন? জেনিফা কেন তাকে টাচ করবে? সেবার জেনিফার এতটা নিকটে কেন ছিল? বউ যদি মেনেই থাকে, তাহলে বউয়ের সামনে অন্য মেয়ের ছি। খুব কান্না পাচ্ছে মলি, কিন্তু একটু মন মতো কাঁদার জন্য কোনো জায়গাও পাচ্ছে না খুঁজে। বাইরে মেহমান, তাই বেরো হতে পারবে না। দোতলায় তো তারা গেল, না হয় সে ছাদে চলে যেত। এখানেই দাঁড়িয়ে আছে সে। একটু পর হাসাহাসি করতে করতে দুজন নেমে এলো নিচতলায়। মলি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। পেছন থেকে জেনিফা বলল, সি, খুব দুষ্টু তুমি। আরে মালিনী না, তুই এমন শাড়ি কোথায় পেলি? ফাইমা এদিকে আসছিল, তিনি জবাব দিলেন, আমি দিয়েছি মলিকে। ও। জেনিফা মুখটা মলিন করে ফেল। ফাইমা তার কাজে চলে গেল। এভাগে মলি ছাদে যাওয়ার জন্য সিঁড়িতে উঠতে লাগলো। জেনিফা ফরহাদের হাত ধরে বেরিয়ে যেতে নিলে ফরহাদ বলল সে একটু পরে আসছে। জেনিফা বেরিয়ে গেল, আর এদিকে ফরহাদ এক প্রকার দৌড়ে দোতলায় চলে এলো। মলি মাত্র ছাদে যাওয়ার সিঁড়িতে পা ফেলেছে। ফরহাদ আর এগিয়ে যেতে দিল না, সেখান থেকে টেনে তার রুমে এনে দরজা লাগিয়ে দিল। মলির চক্কর বাদ মানছে না, টুপটাপ পানি পড়া শুরু করে দিয়েছে। সে ফরহাদকে টপকে দরজার কাছে আসছিল দরজা খোলার জন্য।
ফর্দাকে টেনে একদম নিজের কাছাকাছি এনে মাথার আঁচল ফেলে দিল। মলি ছোটাছুটি বৃথার চেষ্টা না করে দৃষ্টি নিচের দিকে রেখে দাঁড়িয়ে আছে। ফর্দার খোপা করা চুলগুলো মুক্ত করে দিল, মুখটা একটু উঁচু করে দেখলো। সাজ বলতে হালকা রঙের লিপস্টিক লাগিয়েছে ঠোঁটে, আর চোখে চিকন কাজল টানা, গাল গড়িয়ে পড়ছে চক্ষু বিন্দু কণা। ফরাদের মুখে ফুটে উঠল মৃদু হাসির রেখা। বুঝতে পারছে তার মনে লেগেছে, তাহলে ব্যথা। তার মুখ ফসকে বেরিয়ে এলো, বুক ফাটে তবু মুখ ফুটে না, কাছে থাকলে পাত্তা দেয় না, দূরে গেলে মর্ম বুঝে। পর্দাকে ছেড়ে দিয়ে পকেট থেকে একটা স্বর্ণের চেন বের করলো। মলির পেছনে দাঁড়িয়ে এক আঙ্গুল দিয়ে ঘাড়ে হালকা আঁচড় টেনে চুল সরিয়ে এক পাশে আনলো। এমন স্পর্শে মলির দেহে শিহরণ বয়ে গেল, কিন্তু শিহরণটা মনে বেদনা হয়ে আছে। ফরাদ চেনটা পরিতেই হঠাৎ করে একটানে তার ব্লাউজের ফিতা খুলে দিল। মলির ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে আছে, অশ্রুপাত যেন আরও গতি বাড়িয়ে দিয়েছে। ঘাড়ে ফরহাদের ঠোঁটে ছোঁয়া পড়তেই মলির মুখ থেকে বেরিয়ে এলো, জেনিফা ম্যাডামের কাছে কি তৃপ্তি মেটেনি? এমন উক্তিতে ফরহাদের প্রচুর রাগ হলো, ততটা প্রকাশ করেনি। ড্রেসিং টেবিলের দিকে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, জানতাম আমি এমন কিছুই ঘটবে। সন্দেহ করা তো মেয়ে লোকের স্বভাব। টেবিলে রাখা ফোন টেনে একটা ভিডিও বের করে মলির হাতে ধরিয়ে দিল। মাত্র পরিয়ে দেওয়া চেনটা গলা থেকে খুলে পকেটে রেখে সে দূরত্ব পেয়ে বাথরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল, যেন সব অপরাধ দরজাই করেছে। মলি ফোনে তাকিয়ে ভিডিওটা দেখলো। জেনিফা ফরাদের সাথে রুমে এসেছে, একটা প্যাকেট ধরিয়ে দিল জেনিফার হাতে। জেনিফা প্যাকেট খুলে বের করে আনলো একটা প্লাস্টিকের সাপ। জেনিফা চিৎকার দিয়ে সেটা মেঝেতে ফেলে দিল, আর তা দেখে ফরাদ হাসতে হাসতে বলল, দারুণ না জিনিসটা? কাল আসার সময় পথে দেখতে পেয়েছি, তাই নিয়ে এলাম। সকালে জিহানকে ভয় দেখাতে গেলাম, কিন্তু ভয় পেল না, সে উল্টো সবাইকে ভয় দেখিয়ে এসেছে। ফরহাদ, আমার জানি বেরিয়ে আসছিল, এসব কেউ করে? তোমাদের মাথায় এত দুষ্টুমি চেপে থাকে কেন? আমি খুব ভয় পেয়েছি। অতপর দুজনে বেরিয়ে গেল হাসতে হাসতে। ভিডিও দেখে মলির চোখে পানি আর ঠোঁটের কোণায় ফুটে উঠেছে একটু হাসি। সেটা এই ভেবেছে প্রমাণ দেওয়ার জন্য আবার ভিডিও করে রেখেছে। ফরাদ বাথরুম থেকে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে এলো, নিজেকে একটু দেখলো ঠিকঠাক আছে কিনা। অতপর বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে যেতেই মলির সাহস করে পথ আটকালো। ফরাদ মলির হাত থেকে ফোন নিয়ে তাকে সরতে গেলেও পারল না। মলির দরজায় পিঠ থেকে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ফরাদ বিরক্তি নিয়ে তার দিকে তাকালে সে ফরাদের কাছে এসে নিজ হাতেই প্যান্টের পকেট থেকে চেনটা বের করলো। ফরাদ কিছুই বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। মলি কাঁপা কাঁপা হাতে ফরাদের হাত ধরে চেনটা দিল পরিয়ে দেওয়ার জন্য। অতঃপর ঘাড়ের চুল সরিয়ে দরজার দিকে ঘুরে দাঁড়ালো। চোখ বন্ধ করে অপেক্ষায় আছে ফরাদ কখন চেনটা পরিয়ে দিবে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। সে কি দিবে না পরিয়ে? না দিলে নাই, সেও নড়বে না দরজার সামনে থেকে। হঠাৎ মনে হলো ফরাদ কারোর সাথে কথা বলছে। মলির চোখ খুলে পেছনে তাকিয়ে ফরাদকে পেল না। পরক্ষণে দেখলো বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এতক্ষণ ধরে অযথা দাঁড়িয়েছিল মলি, চোখের পানি ভালোভাবে মুছতে মুছতে সেও বারান্দায় এলো, রুমের দরজাটা লাগিয়ে দিল। ফরাদের পাশে দাঁড়াতেই ফরাদ তাকে দেখে চোখ পাকালো এবং খুব দ্রুত ঠেলে নিজের দেহ দ্বারা দরজায় চেপে রাখলো। এমন কাণ্ডে হতভম্ব মলি। এভাবে ধাক্কানোর মানে কি? দরজা খোলা থাকলে তো নিশ্চিত আজ হসপিটালে চলে যেত সে। এভাবে ফ্লোরে পড়লে মাথা তো দুভাগ হয়ে যেত। ফরাদ মলিকে চেপে রেখে বিরক্তির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে, আর ফোনে কথা বলে যাচ্ছে। এভাবে আটকে রাখার কারণও ছাতা মাথা কিছুই বুঝতে পারছে না মলি। শুধু এটা বুঝতে পেরেছে যে ফরাদ অফিসে বিষয়টি নিয়ে কথা বলছে কারোর সাথে। কথা বলা শেষ হতেই পকেটে ফোন রাখতে রাখতে বলল, মাথা কি এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে? নিচে থেকে যে বারান্দা দেখা যায় সেটা কি জানা নেই? বাড়িতে এত লোকজন আছে, আর কেউ এখন দেখলে কি হতো? ইস, একটু মনে ছিল না লোকজনের কথা। তাহলে কি আর হুট করে এখানে এসে পড়তো? অপরাধীর দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে রইল মলি। দরজা খোলার জন্য এক হাত পেছনের দিকে নেওয়ার চেষ্টা করতে ফরাদ তার হাত ধরে ফেল। হাতটা উপরে তুলে দরজায় চেপে রাখলো, অন্য হাত শাড়ির নিচে গমন করে পিঠে অবস্থান করল। একটু নিচে হতেই ঠোঁট জোড়া স্থিরভাবে বসে পড়ল মলির কপালে। চোখ বন্ধ করে কিছু অনুভব করছে মলি,
কিন্তু সেটা কি? এই অনুভূতিটার নাম তার অজানা। এত ভালো লাগছে কেন এভাবে থাকতে? একটুও ভয় লাগছে না এখন পাশে দাঁড়িয়ে থাকা মানুষটিকে। সব ভুলে এখন মুহূর্তটা উপভোগ করছে মলি। হঠাৎ করে কোনো এক শব্দ শোনা গেল। রুমের মেন দরজায় কেউ জোরে জোরে থাপ্পড় দিচ্ছে, যার ফলে শব্দ এ পর্যন্ত চলে এসেছে। ফারাদ দ্রুত চেনটা পরিয়ে দিতে দিতে বিড়বিড় করে বলল, অযথা সময় নষ্ট করা যেন একটা স্বভাব। পড়ানো শেষ হতেই চেনের উপর গলায় একটা চুমু দিয়ে দ্রুত দরজা খুলে ধাক্কা দিয়ে মলিকে সহ রুমে এলো সে। মলিকে বাথরুমে রেখে দরজা খুলে দেখলো জেনিফা। কি করছিলে তুমি? কখন থেকে ডাকছি। অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ ছিল, কথা বলছিলাম। তুমি যাও, আমি আর 2 মিনিট পরেই আসছি। তাহলে আমিও থাকি তোমার সাথে। আমি কনফারেন্সে কথা বলছি। ও আচ্ছা, এসো তাহলে, তোমার ফ্রেন্ডসরা বসে আছে। যাও।